ওকে, হ্যালো এভরিওয়ান। 20 ফেব্রুয়ারি 2024 সালের প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আর্টিকেলগুলো শুনে এগুলো যে রাষ্ট্রভাষা সংগ্রাম নিয়ে পাকিস্তানের প্রথম সংবিধান দুটি প্রস্তাব আছে, আমরা আর্টিকেলগুলো দেখব। এছাড়া ইরান 10 দিনের মধ্যে চুক্তি না করলে হামলা, ট্রাম্প বলেছেন। মধ্যপ্রাচ্য সংকট চলছে। আচ্ছা, আর অভিমত বিশ্লেষণ আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি যেভাবে দেশের স্বার্থের বিরোধী। এছাড়া যে গাজা পুনর্গঠনের কৌশল ঘোষণা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর রাজনীতি অংশে দেখব যে সংবিধান বা গণভোট বিতর্ক সমাধানটি রাজনৈতিক। এবং অর্থ বাণিজ্য পেজে ইম্পর্টেন্ট একটি আর্টিকেল রয়েছে যে বড় ঋণে বেশি খিলাপি, ছোট ঋণে কম। আর এখনই বাজেট সংশোধনের পরামর্শ দিয়েছেন কিছু থিঙ্ক ট্যাঙ্ক, আমরা সেটি দেখব। আর অন্য আলাদা একটি আর্টিকেল রয়েছে, যে আর্টিকেল বলতে একটি লেখনী রয়েছে, ভাষা রাজনীতি, রাজনীতির ভাষা, অনার্য মুর্শিদের খুব গুরুত্বপূর্ণ একটি লেখনী, এ পিচ অফ লিটারেচার। আমরা এটি দেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে আর্টিকেলটি আমরা দেখব সেটা হচ্ছে পাকিস্তানের সংবিধানের জন্য দুটি প্রস্তাব। এটি একটু দেখে নিই। ওকে, 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর একটি সংবিধান রচনা করতে পাকিস্তানের 9টা বছর সময় লেগেছিল। ওকে, যে আদর্শ প্রস্তাব, তার মানে আমরা এই সংবিধান নিয়ে এখানে একটু আলোচনা করা আছে, সেটা দেখে নেই। যে আদর্শ প্রস্তাব বা অবজেক্টিভ রেজুলেশন ছিল এই সংবিধান রচনার প্রথম কার্যকর পদক্ষেপ। কী ছিল? আদর্শ প্রস্তাব বা অবজেক্টিভ রেজুলেশন। আচ্ছা, প্রস্তাবটিকে বলা হয় ভবিষ্যৎ সংবিধানের মূল ভিত্তি নির্ধারক। এই প্রস্তাব, যেটা আদর্শ প্রস্তাব বা অবজেক্টিভ রেজুলেশন যেটা পরিচিত ছিল, এটি হচ্ছে ভবিষ্যৎ সংবিধানের মূল ভিত্তি নির্ধারক ছিল। আচ্ছা, এবার পৃষ্ঠা 2 নম্বর কলমে চলে যাওয়া যাক। আচ্ছা, এবার আমরা এখানে একটু দেখি। আচ্ছা, এখানে একটু খেয়াল করি যে কি বলা হয়েছে, যে মূল কমিটি প্রস্তাবনা কি বলা হয়েছিল। ওকে, আচ্ছা, এই প্রতিবেদনে প্রস্তাব করা হয় যে পাকিস্তান হবে ফেডারেল রাষ্ট্র বা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা থাকবে পাকিস্তানে। সরকার হবে সংসদীয় এবং দ্বিকক্ষীয় কেন্দ্রীয় আইনসভার পাশাপাশি প্রতিটি প্রদেশে থাকবে নিজস্ব আইনসভা, মানে যেটা একটা ফেডারেল রাষ্ট্র হয়ে থাকে। আর উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই প্রতিবেদনে পূর্ব পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে যে পূর্ব পাকিস্তানের জনগণকে উপেক্ষা করা হচ্ছে। বাংলাদেশের কাছে মনে হলো যে পূর্ববঙ্গকে উপনিবেশ বানানোর একটি ষড়যন্ত্র এই প্রতিবেদন। এখন পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা কী ছিল? বেশি ছিল। বেশি হওয়ার পরও উচ্চকঙ্ক্ষে উভয়কে সমান সংখ্যক আসন দেওয়ার অর্থ পূর্ব বাংলাকে সংখ্যালঘু করে ফেলা। এখন যে পিআর পদ্ধতিতে যে উচ্চকক্ষে আসন পাওয়ার কথা, সেখানে স্বাভাবিকভাবে পূর্ববঙ্গে বেশি পাওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে সমান সংখ্যক আসন দেওয়ার অর্থ এই না যে সমতা নিশ্চিত করা হচ্ছে। এটার অর্থ হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তান বেশি পাওয়ার অধিকার রাখতো, কিন্তু তাকে সেটা দেওয়া হচ্ছে না, সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। এখন 54% জনগোষ্ঠীর ভাষা বাংলাকে সম্পূর্ণ উপেক্ষা করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব তাদের কাছে ছিল রীতিমতো ওয়াদা ভঙ্গের শামিল। ঠিক আছে, এই উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব তাদের কাছে ছিল রীতিমতো ওয়াদা ভঙ্গের শামিল। এখন এখানে বলা হচ্ছে যে আচ্ছা, পরের দিন সকালে সংবিধান বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন কে? শেরে বাংলা কে ফজলুল হক। ওকে, যে বিকেলে কিছু পরিবর্তনের পর চূড়ান্তভাবে গৃহীত হয় বিকল্প সংবিধান প্রস্তাব। তার মানে পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে বিকল্প সংবিধান প্রস্তাব পেশ করা হয়, যাতে বলা হয় যে প্রস্তাব মুদ্রা, পররাষ্ট্র, প্রতিরক্ষা খাতকে কেন্দ্রীয় সরকারের হাতে রেখে 1940 সালে লাহোরে প্রস্তাবের ভিত্তিতে প্রদেশগুলোকে পূর্ণ স্বায়ত্ত শাসনসহ একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুপারিশ করে। আচ্ছা, জনসংখ্যার অনুপাতে নির্বাচিত এক কক্ষ আইন পরিষদ গঠনেরও প্রস্তাব করা হয়। যে আমাদের এখানে ছোট দেশ বা আমাদের রিসোর্সেস কম থাকার কারণে আমাদের এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজনীয়তা প্রয়োজনীয় নেই বলা চলে। তো এই জায়গাতে আমরা কি করব, যে এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদের প্রস্তাব আমরা করি। আচ্ছা, তো রাষ্ট্রভাষার বিষয়ে এখানে প্রস্তাব করা হয় যে মূলনীতি কমিটি সুপারিশ করেছে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। আচ্ছা, এই সুপারিশ 54% জনসংখ্যার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে স্বয়ংক্রিয়ভাবে খারিজ করে দিয়েছে। আচ্ছা, তো
সেই জায়গাতে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিরা কি বলছেন যে আমরা দাবি করছি উর্দু এবং বাংলা উভয়কেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করা উচিত। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার অর্থ হবে সংখ্যালঘু কর্তৃক জনসংখ্যা গরিষ্ঠ জনগণের ওপর সাংস্কৃতিক আধিপত্য। ভাষা কিন্তু একটা দেশের মূল সাংস্কৃতিক উপাদান। তো ভাষার উপর যখন নিজের ভাষা অন্য কারোর উপর আমি চাপিয়ে দেব, তা আমার কি সাংস্কৃতিক আধিপত্য বিস্তারে ক্রিয়াশীল থাকার ভূমিকা বা অপভূমিকা প্রচার করার চেষ্টা করছি, এটা করা যাবে না। বাংলা বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা হিসেবে স্বীকৃত এবং এই অঞ্চলের মুসলমানরা এটিকে বর্তমান পর্যায়ে এনেছে। এটিকে বাতিল করার কোনো সুযোগ তাই নেই। আচ্ছা, একটু উদাহরণ দেখি যে রাশিয়ায় 5টি রাষ্ট্রভাষা রয়েছে, সুইজারল্যান্ডে রয়েছে 3টি, কানাডা এবং দক্ষিণ আফ্রিকায় রয়েছে 2টি। এছাড়া দেখা যায় যে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি তারা কিন্তু একভাষী হয়েও 2টি ভিন্ন রাষ্ট্র। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে 1956 সালে 23শে মার্চে কার্যকর হওয়া পাকিস্তানের প্রথম সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি কিন্তু ঠিকই আদায় করে ছেড়েছিল পূর্ব বাংলাভাষী। তবে সেজন্য তাদের দাম দিতে হয়েছিল রক্তাক্ত। সে দামের নামই কিন্তু 21শে ফেব্রুয়ারি। যে সংবিধান কার্যকর হয় কবে? 1956 সালে 23শে মার্চ। তো 47 থেকে 1956, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, প্রায় 9 বছর লেগেছে এই সংবিধান প্রণয়ন করতে, 1947 থেকে 1956। এবার পরবর্তী আর্টিকেলে চলে যাওয়া যাক। আচ্ছা, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আচ্ছা, তিনি কিন্তু আবার প্রতিরক্ষা চুক্তি করার জন্য আহ্বান করেছিলেন। এখানে মূল পয়েন্টগুলো, অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে সার্বভৌম দেশগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। আচ্ছা, তিনি বলেছেন যে আমাদের পারস্পরিক বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের জন্য কল্যাণকর হবে। এর আগে কী হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নির্বাচনের আগে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে 9 ফেব্রুয়ারি থেকেই বাণিজ্য চুক্তি সই করেছে। আচ্ছা, সই করেছে। সেই চুক্তিটি নিয়ে কিন্তু নানা মহলে সমালোচনা রয়েছে, এখনও কিন্তু সমালোচনা চলছে। অনেকে মনে করছেন কি এই চুক্তিটি একটি অসম চুক্তি। পরবর্তী আর্টিকেলে চলে যাওয়া যাক। আচ্ছা, ইরান 10 দিনের মধ্যে চুক্তি না করলে ট্রাম্প হামলার হুঁশিয়ারি দিয়েছেন। মধ্যপ্রাচ্যে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানের সমাবেশ ঘটানো হয়েছে। সেখানে আগে থেকেই রয়েছে 2টি বিমানবাহী রণতরী। আচ্ছা, এখানে মূল পয়েন্টগুলো দেখি একটু, যে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলা হতে পারে, কীভাবে হামলা চালানো হবে সেই ইঙ্গিত দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও। আচ্ছা, এতে বলা হচ্ছে যে ট্রাম্পের মূল মাথা ব্যথা কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। তিনি বারবার বলেছেন তেহরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে দেওয়া হবে না। ওকে, কারণ পশ্চিমা বিশ্বের অনেকের দাবি যে ইরান এই ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক বোমা তৈরির পায়তারা করছেন, যেটা বরাবরের মতো ইরান কী করে নাকচ করে দেয়। এখন পশ্চিমা দেশগুলোর অভিযোগ কিন্তু এটা অস্ত্র বানাতে চাচ্ছে। আচ্ছা, গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘাত শুরু হলেও আলোচনা কিন্তু বন্ধ হয়ে যায়। ওই সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওকে, এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের 8টি স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 30 থেকে 40 হাজার সেনা রয়েছে। আচ্ছা, গত জানুয়ারিতে ইরানের বিক্ষোভের সময় দেশটিতে হামলা চালাতে পারেনি কিন্তু যুক্তরাষ্ট্র, কারণ ছিল তখন ঘাঁটিগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুর্বল। এখন যদি ইরান পাল্টা হামলা চালায়, এই ধাক্কাটা সেই ঘাঁটিগুলো বহন করতে পারতো না। ওকে, আর গত মাসে প্যাট্রিয়ট থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কীরকম? প্যাট্রিয়ট এবং থার্ড এই প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলোকে বলা হচ্ছে, এগুলো কিন্তু মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে
পারে। এখন যুদ্ধের প্রস্তুতি কি নিচ্ছে ইসরায়েলও? আচ্ছা, বলাই বাহুল্য, ইসরায়েলের প্রতিরক্ষা সংক্রান্ত এমন দুটি কর্মকর্তার তথ্য অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত এখন হয়নি, তবে ইসরায়েল কিছু পরিকল্পনা প্রস্তুত রেখেছে। ওকে, পরবর্তী আর্টিকেলে চলে যাওয়া যায়। আচ্ছা, অভিমত বিশ্লেষণ এর এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ। এটি 2টি পর্বে লিখেছেন কল্লোল মোস্তফা। আপনি একটু পড়ে নেবেন কিন্তু, হ্যাঁ অবশ্যই। কিন্তু আমি দেখে দিচ্ছি যে এখানে মেন পয়েন্টগুলো যেগুলো আমি আইডেন্টিফাই করেছি, মার্ক করেছি, সেগুলো আমি দেখে নেই এখানে। ওকে, যে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে তো বাণিজ্য চুক্তি হয়, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন, 9 ফেব্রুয়ারিতে হয়। এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার আছে। বিশেষ করে এই চুক্তিটি কী কী রয়েছে? শুল্ক ছাড়া রপ্তানি নিয়ন্ত্রণ, বাণিজ্য নিষেধাজ্ঞা, বাজার উন্মোচন, জাতীয় নিরাপত্তা কৌশল সহ নানা শর্ত যুক্ত হয়। এখন এই শর্তগুলোর কারণে বাংলাদেশের বাজার রক্ষা বা বাংলাদেশের স্বার্থটা কতটুকু রক্ষা হয়েছে, এটাই বিশ্লেষণ করেছেন কল্লোল মোস্তফা, লেখক এবং গবেষক কল্লোল মোস্তফা। প্রথম পর্বটি রয়েছে, আমরা দেখে নিই সংক্ষেপে। দেশটির বাজারে বাংলাদেশি পণ্যে মোট শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে 34%। 1% কমেছে, আগে 20% ছিল, 1% কমে 19% হয়েছে, আর আগের 15%। এই মিলে মোট 34% হয়েছে এখানে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের জন্য বিপুল শুল্ক ছাড়ের ব্যবস্থা রয়েছে এই চুক্তিতে। এছাড়াও বলা হচ্ছে এই বিপুল শুল্ক ছাড়ের কারণে স্থানীয় কৃষি এবং শিল্প পণ্য যুক্তরাষ্ট্রের পণ্যের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে পারে এবং শুল্ক বাবদ রাজস্ব আয় কমতে পারে। এটা কিন্তু প্রথম পয়েন্টের একটি প্রতিক্রিয়া হিসেবে দেখানো হচ্ছে যে বিপুল শুল্ক ছাড়ের কারণে স্থানীয় কৃষি এবং শিল্প পণ্য যুক্তরাষ্ট্রের পণ্যের সাথে প্রতিযোগিতার মুখে পড়তে পারে এবং শুল্ক বাবদ রাজস্ব আয় কমতে পারে। মার্কিন শিল্প পণ্য রপ্তানিতে অশুল্ক বাধা অপসারণ। আচ্ছা, অশুল্ক বাধা, এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার। অশুল্ক বাধাটা কি ক্লিয়ার হয়ে এসে আমরা এটা দেখব। আচ্ছা, অশুল্ক বাধা, নন ট্যারিফ ব্যারিয়ার যেটাকে বলা হচ্ছে। অশুল্ক বাধা বলতে কি বোঝাচ্ছে? যে আন্তর্জাতিক বাণিজ্যে এমন সব বিধিনিষেধকে বোঝায় যা সরাসরি শুল্ক বা কর না হওয়া সত্ত্বেও কোনো দেশের আমদানি বা রপ্তানিকে সীমিত বা বাধাগ্রস্ত করে। অশুল্ক বাধা, নন ট্যারিফ ব্যারিয়ার। আচ্ছা, এর লক্ষ্য কি? যে সরকার সাধারণত দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বা রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এসব কৌশল ব্যবহার করে থাকে। এটি কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অআর্থিক, এগুলো সরাসরি ট্যাক্স বা চার্জ নয়, বরং কি প্রশাসনিক ও নীতিগত ব্যবস্থা। আমদানিকৃত পণ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং দেশীয় উৎপাদকের বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করে। দেশীয় উৎপাদককে বিদেশি প্রযুক্তি থেকে রক্ষা করার জন্য কিন্তু অশুল্ক বাধা দেওয়া হয়। আচ্ছা, এর প্রভাব এখানে সংক্ষেপে এক লাইনে আছে, পরবর্তীতে আমরা দেখব বিস্তারিত। আচ্ছা, এগুলো বাণিজ্যের খরচ বাড়িয়ে দেয় এবং অনেক সময় সাধারণ শুল্কের চেয়েও কি বেশি ব্যয়বহুল বা কস্টলি হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখন অশুল্ক বাধা কীভাবে হতে পারে, কী রূপে আবির্ভূত হতে পারে, সেগুলো আমরা দেখি। যে আমদানি কোটা, যেটাকে ইম্পোর্ট কোটাস বলা হচ্ছে, একটি নির্দিষ্ট সময় কতটুকু পণ্য আমদানি করা যাবে তার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়। এবার আমদানি লাইসেন্স কি? আচ্ছা, আমদানি কোটার জিনিসটা বুঝলাম, যে একটি নির্দিষ্ট সময় কতটুকু পণ্য আমদানি করা যাবে, মানে আমি লিমিট করে দিচ্ছি যে আমার দেশে 5 মেট্রিক টন গম আসবে, এর বেশি আসবে না এর নির্দিষ্ট সময়ের মধ্যে, যে 2026 থেকে 2028 সালের মধ্যে বা 30 সালের মধ্যে। এই আমদানি কোটার মাধ্যমে একটা বাধা দিলাম যে বেশি কিছু আনা যাবে না। আমদানি লাইসেন্সিং জিনিসটা কি? পণ্য আমদানির জন্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতির প্রয়োজন হচ্ছে, যে সরকারের কাছে লাইসেন্স যেতে হচ্ছে, যে ঠিক আছে আমি আমদানি করতে চাচ্ছি এখানে। তো দেশের ভেতরে যারা আমদানিকারক রয়েছেন তারা সরকারের কাছে একটা নির্দিষ্ট ফি বা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের লাইসেন্সিং একটা বা অনুমতিটাকে কী করবেন, প্রাপ্তি লাভ করবেন। এছাড়া প্রযুক্তিগত বাধা, যেটাকে টেকনিক্যাল ব্যারিয়ার বলা হচ্ছে, যে পণ্যের শুল্কগত মান, মরকীকরণ, লেবেলিং নিয়ে কঠোর ও জটিল নিয়মাবলীর কিন্তু উপস্থাপন করা হয়। আচ্ছা, স্যানিটারি এবং ফাইটোস্যানিটারি, এই জিনিসটা কি খুব গুরুত্বপূর্ণ টার্ম।
জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার অজুহাতে কৃষি ও খাদ্যপণ্যের উপর কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হয়। স্যানিটারি ও ফাইটোস্যানিটারি, যে জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার অজুহাতে কৃষি এবং খাদ্যপণ্যের উপর কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হয়। যে বলা হচ্ছে যে যে কৃষিজ পণ্য বা খাদ্যপণ্যগুলো আমাদের দেশে আপনারা পাঠাচ্ছেন বা আমদানি করা হবে, এগুলো কিন্তু যথাযথ নিয়মাবলী স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আমাদের দেশে প্রবেশ করতে হবে, অন্যথায় এগুলোর প্রবেশাধিকার নিষিদ্ধ। এ ধরনের স্যানিটারি ফাইটোস্যানিটারি এগুলো আরোপ করা হচ্ছে, যাতে দেশীয় পণ্যগুলো কী হয়, দেশীয় পণ্যগুলো আলাদা একটা সুবিধা পায়। যখন বাইরের যে পণ্যগুলো দেশে আসতে এই ধরনের অশুল্ক বাধা বা স্যানিটারি ফাইটোস্যানিটারি বাধা ফেস করবে, তখন স্বাভাবিকভাবে তারা দেশে আসতে চাইবে না। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নিষেধাজ্ঞা বা এমবার্গো, যে কোনো নির্দিষ্ট দেশের সাথে সব ধরনের বা নির্দিষ্ট পণ্যের বাণিজ্য পুরোপুরি কী করে দিচ্ছে, যে পুরোপুরি নিষিদ্ধ করে দিচ্ছে। যে ঠিক আছে, আমি নির্দিষ্ট একটা পণ্য, এই পণ্যটা আমদানি করা যাবে না বা বাণিজ্য নিষিদ্ধ, আমদানি রপ্তানি করা নিষিদ্ধ। আর কাস্টমস বিলম্ব, ওই যে বন্দরে পণ্য ছাড় করতে দীর্ঘ সময়কে পঞ্জীকরণ প্রোক্রাস্টিনেশন বলা হচ্ছে, বা অতিরিক্ত কাগজপত্র পরীক্ষা করা। এইভাবে কিন্তু যে পণ্যগুলোর ওপর একটা নাকাবন্দি লাগানো হচ্ছে, যে ঠিক আছে, তদারকি সময় বৃদ্ধির মাধ্যমে দেশীয় পণ্যকে একটা অপ্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া হচ্ছে। ওকে, এবার আমরা দেখি যে অশুল্ক বাধার প্রভাবটা কী। এই নন ট্যারিফ ব্যারিয়ার, আচ্ছা 2025-26 বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা দেখি যে কী এটা প্রভাব হতে পারে, যে পণ্যের মূল্য বৃদ্ধি। অশুল্ক বাধার কারণে আমদানিকৃত পণ্যের সরবরাহ কমে যায় এবং অতিরিক্ত প্রশাসনিক বা টেস্টিং খরচের কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যায়। এটা আমি দেখলাম, এদের মধ্যে আমরা এটা খেয়াল রাখলাম। আচ্ছা, এছাড়া রপ্তানি আয় হ্রাস পাবে, যে স্বল্প উন্নত দেশগুলোর জন্য কঠোর মানদণ্ড বা স্ট্যান্ডার্ডস বা জটিল নিয়মাবলী মেনে চলা কি কঠিন। এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর এলডিসিভুক্ত দেশগুলো একই বাধার কারণে প্রায় $23 বিলিয়ন রপ্তানি আয় হারায়। রপ্তানি আয় হ্রাস পেয়ে যাচ্ছে, বাণিজ্যিক ব্যয় বা সময় বৃদ্ধি হচ্ছে, যে সীমান্তে অতিরিক্ত কাগজপত্রের যাচাই, লজিস্টিক্স, যেটা পরিবহন জটিলতার কারণে পণ্য খালাসে দেরি হয়। যেমন বাংলাদেশ ভারতের মধ্যে এই ধরনের বাধার কারণে অনেক সময় বাণিজ্য খরচ প্রায় কি 20% পর্যন্ত বেড়ে যায়। 20% পর্যন্ত কী হয়ে যায়, বেড়ে যাচ্ছে। 20% পর্যন্ত বেড়ে যাচ্ছে। প্রতিযোগিতা হ্রাস পাবে, যে দেশীয় শিল্পকে অতিরিক্ত সুরক্ষা দেওয়ার ফলে বাজারে স্বাস্থ্যকর প্রতিযোগিতার অভাব দেখা দেয়, যা উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু ধীর হয়ে যায়, যে IMF এবং বিশ্বব্যাংক বলছেন যে 2026 সালে বর্ধিত অশুল্ক ও শুল্ক বাধার কারণে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে যেতে পারে। যে এই অশুল্ক নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা কিন্তু এটা এক প্রকার অস্ত্র বা হাতিয়ার হিসেবে বা টুল হিসেবে ব্যবহার করে থাকে বিভিন্ন দেশ। তো এই ব্যবহারের প্রণালী থেকে IMF এবং বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছেন যে এই বর্ধিত অশুল্ক এবং শুল্ক বাধার কারণে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে যেতে পারে। আচ্ছা, এখানে রয়েছে অনিশ্চয়তা ও চোরাচালান, যে ঘন ঘন নিয়মের পরিবর্তন ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি করে, যা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এছাড়া বৈধ পথে বাধা বেশি হলে অনেক সময় অবৈধ পথে কিন্তু পণ্য আসার, যেটাকে স্মাগলিং বলা হচ্ছে, সেটা কিন্তু ঝুঁকি বাড়ে। আচ্ছা, সম্প্রতি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের অশুল্ক বাধা কমানোর বিষয়ে আলোচনা হয়েছে, যেটা আমরা এখন পড়ছি একটা আর্টিকেলে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের কাস্টমস প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘ শত্রুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আচ্ছা, এবার আমরা কিন্তু নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধাটা জানলাম। আমি এই নোটগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন, অবশ্যই দেখবেন। এবার চলুন আর্টিকেলে ফিরে যাওয়া যাক। আচ্ছা, অশুল্ক বাধাটা কিন্তু আমরা পড়ে নিলাম। এবার কিন্তু এই পয়েন্টটা বুঝতে আমাদের জন্য সহজ হবে, যে মার্কিন শিল্পপণ্য রপ্তানিতে অশুল্ক বাধা অপসারণ করার প্রস্তাবনা রয়েছে কিন্তু চুক্তিতে। তো অশুল্ক বাধা যখন আমরা অপসারণ করব, তাহলে দেশীয় যে পণ্যগুলো রয়েছে, দেশীয় পণ্যগুলোর সাথে মার্কিন এই যে শিল্প পণ্যগুলোর মধ্যে কি প্রতিযোগিতা যেটা চলছিল, সে প্রতিযোগিতা হ্রাস পাবে। এতে দেশীয় পণ্য কিন্তু প্রতিযোগিতায় কি পিছিয়ে পড়বে, তাই না? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশকে যেসব
ছাড় দিতে হয় তার মধ্যে চিকিৎসা সরঞ্জাম, ওষুধের ক্ষেত্রে FDA সনদ ও পূর্ববর্তী বিপণন অনুমোদন গ্রহণ করা, মার্কিন ফেডারেল মোটরযান নিরাপত্তা নির্গমন মান অনুযায়ী নির্মিত যানবাহন গ্রহণ করা এবং মার্কিন পুনঃউৎপাদিত পণ্য বা যন্ত্রাংশের উপর যে কোনো আমদানি নিষেধাজ্ঞা বা লাইসেন্সিং শর্ত তুলে দেওয়া। ঠিক আছে, অশুল্ক বাধাটা অপসারণ করা কি উচিত হবে কি উচিত হবে না, আপনি একটু বিবেচনা করবেন। আচ্ছা, পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে কৃষি ও জৈব পণ্যের অশুল্ক বাধা অপসারণ। তো আমরা বুঝতে পারলাম যে কৃষি ও জৈব প্রযুক্তি পণ্যের অশুল্ক বাধা অপসারণ করলে দেশীয় প্রযুক্তিগুলোও কিন্তু পিছিয়ে পড়বে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইসব তথাকথিত অশুল্ক দূর করার অর্থ হলো খাদ্য ও কৃষিপণ্য আমদানিতে জৈব নিরাপত্তা নিশ্চিতের ক্ষমতা হারানো। আর ওই যে আমাদের যে স্যানিটারি ফাইটোস্যানিটারি যেটা কথা বললাম, যে কৃষি পণ্য যে খাদ্যপণ্যগুলো আমাদের এখানে তারা রপ্তানি করবে বা আমরা আমদানি করব, সেই সকল পণ্যের ওপর যে স্যানিটারি এবং ফাইটোস্যানিটারি যে নীতিমালা প্রয়োগ করা হতো, সেটি কিন্তু আমরা হারিয়ে ফেলবো। যে জৈব নিরাপত্তা নিশ্চিতের ক্ষমতা আমরা হারিয়ে ফেলতে পারি। এর আগে মার্কিন তুলা দেশে আসার পর পোকা মারার রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো। এখন সেটা সম্ভব হবে না। বিতর্কিত জেনেটিক্যালি মডিফাইড পণ্য আমদানিতে বাধা দেওয়া যাবে না, এমনকি লেবেল দিয়েও চিহ্নিত করতে বাধ্য করা যাবে না, যা জনস্বাস্থ্যের জন্য কি হুমকি স্বরূপ। তো এই পয়েন্টটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, যে তারা যদি এইসব কৃষি পণ্যের উপর অশুল্ক বাধাটা আমাদেরকে দূর করার জন্য চাপিয়ে দেয়, এটা আমাদের দেশের জনগণের জন্য, দেশের জনস্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হবে। যুক্তরাষ্ট্র থেকে বাড়তি খরচে বাধ্যতামূলক পণ্য আমদানি। আচ্ছা, বাধ্যতামূলক পণ্য যেমন বলছে যে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে 14টি উড়োজাহাজ কিনতে হবে। আরও অনেক কিছু আছে, প্রতি বছর 7 লাখ টন হারে গম আমদানি করতে হবে। এগুলো অন্যায়, ঠিক আছে, বা অনৈতিক। এখন বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ কৃষি ও জ্বালানি পণ্য আমদানি করলেও কী হয়, আচ্ছা, যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বা আমাদের এশিয়ান কান্ট্রিগুলো থেকে অনেক দূরে অবস্থান করছে। স্বাভাবিকভাবে অন্যান্য পার্শ্ববর্তী যে দেশগুলো, যেখান থেকে আমাদের আমদানি খরচ কম হবে বা আমরা খুব সহজে সস্তায় নিতে পারবো, সেখান থেকে তো আমাদের আমদানি করা উচিত। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে তাদের দেশ থেকে আমাদের আমদানি করতে হবে। ওকে, এগুলো বাধ্যতামূলক। আচ্ছা, পণ্য আমদানি বাড়াতে হলে আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক মূল্যে তুলনামূলক কম দামে পণ্য আমদানি থেকে বঞ্চিত হতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি যে সামরিক সরঞ্জাম আমদানি বাড়াতে হলে বাড়তি খরচের পাশাপাশি ভূ রাজনৈতিক ঝুঁকিও কিন্তু বাড়বে। আচ্ছা, বলছে কি যুক্তরাষ্ট্রকে দেশীয় প্রতিষ্ঠানের মতো সুযোগ সুবিধা দিতে হবে। এখন আমাদের দেশে আমরা যে সকল প্রতিষ্ঠানকে যে সকল সুবিধা দেই, এখন যুক্তরাষ্ট্র বলছে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন কোম্পানি বা যুক্তরাষ্ট্রকে সেই রকম সুবিধা প্রদান করতে হবে। যে চুক্তি অনুসারে বাংলাদেশকে খনিজ সম্পদ উত্তোলন ও রপ্তানির জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সহযোগিতা করতে হবে এবং বিদ্যুৎ উৎপাদন, টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্ট, পরিবহন ও অবকাঠি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, এসব খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে দেশীয় প্রতিষ্ঠানের সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আচ্ছা, এরকম অনেক কিছু বলা হয়েছে, পড়ে নেবেন অবশ্যই পুরোটা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে দেশীয় প্রতিষ্ঠানকে ভর্তুকি এবং সুরক্ষা দিতে বাধা। যে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো যারা দুর্বল বা কেবল দাঁড়ানোর চেষ্টা করছে, সে সকল প্রতিষ্ঠানকে যদি ভর্তুকি বা সুরক্ষা আমরা না দিই, তাহলে দেশীয় প্রতিষ্ঠানগুলো কী হয়ে যাবে, ধোপে টিকতে পারবে না। এখন যুক্তরাষ্ট্রের এই চুক্তি অনুযায়ী আমরা দেশীয় প্রতিষ্ঠানকে কোনো ভর্তুকি বা সুরক্ষা দিতে পারবো না। আচ্ছা, পরবর্তীতে বলছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জালে জড়ানো। যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষায় সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। ঠিক আছে, যে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ঠেকাতে কিন্তু কার্যকর ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, পরবর্তী পয়েন্টে বলছে তৃতীয় দেশের সঙ্গে চুক্তি এবং বাণিজ্যে বাধা। যে সকল দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো না, সে সকল দেশের সাথে আমরা কোনো প্রকার বাণিজ্য করতে পারবো না। ঠিক আছে, যে এমন
এমন কথায় বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি, সার্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই চুক্তিটা যেহেতু সম্পন্ন হয়ে গেছে, এই চুক্তিটাই সম্পন্ন হয়ে গেছে, কিন্তু কার্যকর হওয়ার আগে আমাদেরকে এই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে। এখন যুক্তরাষ্ট্র যদি এই চুক্তি বাতিল করে, আবার শাস্তিমূলক উচ্চ শুল্ক হার আরোপ করতে কিন্তু পারবে তারা, যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, তিনি ইতিমধ্যে এরকম এরকম যে উচ্চ হার বা ট্যারিফ চাপিয়ে দেওয়ার যে কৌশল বর্তমানে গ্রহণ করেছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু খুব প্রকট বর্তমান যুক্তরাষ্ট্রের অর্থ রাজনৈতিক পরিস্থিতিতে। ঠিক আছে, এখন এই তথাকথিত বাণিজ্য চুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, এমনকি পররাষ্ট্র নীতির উপর যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছে। শিল্প, কৃষি, জ্বালানি থেকে শুরু করে দেশের সব খাতকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থের অধীন করে ফেলা হয়েছে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বহু রাজনৈতিক প্রকল্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। ফলে এক কথায় স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘনকারী একটি চুক্তিটি কার্যকর হওয়ার আগে জাতীয় সংসদের মাধ্যমে পুনর্মূল্যায়ন ও সংশোধনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তো আপনার আর্টিকেলটি পড়ে নেবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আর্টিকেলটি দিয়ে দেবো ঠিক এইভাবে আমি যেভাবে মার্ক করে রেখেছি। আচ্ছা, আন্তর্জাতিক পাতায় 3টি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যে যুক্তরাষ্ট্র সব সেনা প্রত্যাহার করছে। কোথায় থেকে? সিরিয়া থেকে। যুক্তরাষ্ট্র আগামী 2 মাসের মধ্যে সিরিয়া থেকে তাদের সব সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহারের পরিকল্পনা করছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। আচ্ছা, আরেকটা রয়েছে যে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে করেছেন সেখানকার আদালত, যে সামরিক শাসন জারির ব্যর্থ চেষ্টাকে কেন্দ্র করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউল। আচ্ছা, তিনি কি করেছিলেন দেখেন, 2024 সালের 3রা ডিসেম্বর তিনি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূলের দোহাই দিয়ে আকস্মিকভাবে সামরিক শাসন মার্শাল ল জারি করেন, যা মূলত তার পতনে কিন্তু বীজ বপন করেছিল। তো দক্ষিণ কোরিয়ার নিউজ এটি। আচ্ছা, শান্তি পরিষদ নিয়ে একটি নিউজ রয়েছে। আচ্ছা, গাজা পুনর্গঠনের কৌশল ঘোষণা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কি বলছেন যে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবারে বোর্ড অফ পিস ও উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে শান্তি পরিষদ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা হিসেবে পরিণত হবে। ট্রাম্প নিজে কিন্তু এই পর্ষদের আজীবন চেয়ারম্যান। ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো ট্রাম্পের শান্তি পরিচালনা পর্ষদে সংযুক্ত না হলেও মধ্যপ্রাচ্যের কিছু দেশ কিন্তু ইতিমধ্যে সদস্য পদ গ্রহণ করেছে। আচ্ছা, এখানে এই পর্ষদকে ট্রাম্পের সাম্রাজ্যবাদী এজেন্ডা হিসেবে কিন্তু আখ্যায়িত করছেন। অনেক বিশ্লেষক মনে করেন এই পর্ষদ কার্যত জাতিসংঘকে চ্যালেঞ্জ জানাতে তৈরি হয়েছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে আনুষ্ঠানিকভাবে শান্তি পরিষদ স্বরূপ উন্মোচন করা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু হামাসের কথা যেহেতু উল্লেখ রয়েছে, আমরা হামাস সম্বন্ধে একটু জেনে আসি। আচ্ছা, হামাস হচ্ছে আরবি বাক্যাংশ, এর সংক্ষিপ্ত রূপ ইসলামিক প্রতিরোধ আন্দোলন। 1987 সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের এই সশস্ত্র সংগঠনটি রাজনৈতিক ও সামরিক তৎপরতা চালায় 1987 সালে। ওকে, এখন আরবি শব্দ এই হামাসের অর্থ হচ্ছে উৎসাহ, উদ্দীপনা, শক্তি, সাহসিকতা, অনেক কিছু। আর হামাস সম্পর্কে মূল কিছু তথ্য দেখে আসি আমরা। আচ্ছা, হামাসের লক্ষ্য হচ্ছে ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের ভূখণ্ডে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরোধিতা করা। ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের ভূখণ্ডে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরোধিতা করা। আর কর্মক্ষেত্র হচ্ছে গাজা উপত্যকা এবং পশ্চিম তীর। 2007 সাল থেকে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ কিন্তু হামাসের হাতে, 2007 সাল থেকে। আচ্ছা, গঠন হয়েছে এটি মুসলিম ব্রাদারহুড এবং PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ধর্মীয় উপদলের সদস্যদের দ্বারা।
আচ্ছা, সংগঠনটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হিসেবে পরিচিত হলেও পশ্চিমারা এটিকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে কিন্তু কী করে, গণ্য করে, সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে। এবার হামাসের উৎপত্তিটা দেখে আসা যাক, একটু বিস্তারিত আলোচনা হবে, আপনার সাথে থাকুন। যে হামাস সংগঠনের উৎপত্তি মূলত 1987 সালে ফিলিস্তিনের প্রথম ইন্তিফাদা বা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে হয়েছিল। 1987 সালে ফিলিস্তিনের প্রথম ইন্তিফাদা বা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে হয়েছিল। এই সংক্ষিপ্ত রূপটি এসেছে পূর্ণ আরবি থেকে হারাকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া, অর্থাৎ ইসলামী প্রতিরোধ আন্দোলন, এখান থেকে, যেটাকে বাংলা করে দাঁড়ায়। আচ্ছা, এটির উৎপত্তির মূল পর্যায়গুলো দেখি আমরা ধাপে ধাপে। মূল ভিত্তি কি? মুসলিম ব্রাদারহুড, যে হামাসের শিকড় মূলত মিশরের মুসলিম ব্রাদারহুড আন্দোলনের মধ্যে নিহিত। 1950-এর দশক থেকে গাজা উপত্যকায় ব্রাদারহুড কী ছিল? সক্রিয় ছিল, এবং 1970-এর দশকে তারা বিভিন্ন মসজিদ, স্কুল ও দাতব্য সংস্থার মাধ্যমে ব্যাপক সামাজিক ভিত্তি তৈরি করে। এই সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আহমেদ ইয়াসিন। তিনি একজন প্রখ্যাত আলেম এবং তৎকালীন সময়ে গাজায় ব্রাদারহুডের রাজনৈতিক শাখার দায়িত্ব পালন করেছিলেন। সো এই সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আহমেদ ইয়াসিন। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে 1987 সালে। 1987 সালের ডিসেম্বরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যখন ফিলিস্তিনের প্রথম ইন্তিফাদা শুরু হয়, যে ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে যখন প্রথম ইন্তিফাদা বা গণঅভ্যুত্থান শুরু হয়, তখন ব্রাদারহুডের নেতারা সরাসরি সশস্ত্র প্রতিরোধে নামার সিদ্ধান্ত নেন। সেই সময় তারা হামাস নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেন। আর এটির উদ্দেশ্য ছিল যে 1988 সালে প্রকাশিত তাদের প্রথম ইস্তেহার বা চার্টার বা সনদে তারা কি বলেন, যে ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ডে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। আচ্ছা, পিএলওর বিকল্প হিসেবে দেখা যাচ্ছে যে তৎকালীন সময়ে ফিলিস্তিনিদের প্রধান রাজনৈতিক জোট পিএলও ছিল ধর্মনিরপেক্ষ। এখন হামাস মূলত পিএলওর একটি ইসলামী বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করে এবং সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলের মোকাবেলার পথ কী করে, বেছে নেয়, যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন হিসেবে ধর্মনিরপেক্ষ। এখন এই ধর্মনিরপেক্ষতার বিপরীতে যে হামাস নিজেদেরকে একটি সুসংহত ইসলামী অর্গানাইজেশন হিসেবে প্রতিস্থাপন করে না ঠিক, বা নিজেকে প্রতিষ্ঠিত করে। যে হামাস এটির পেছনে ইসরায়েলের পরোক্ষ ভূমিকার বিষয়টি অনেক বিশ্লেষক উল্লেখ করেন। 1980-এর দশকের শুরুতে ইসরায়েল ধর্মনিরপেক্ষ পিএলওর প্রভাব কমাতে গাজার এই ইসলামী দলগুলো কিছুটা ছাড় দিয়েছিল বা উপেক্ষা করেছিল, যা পরবর্তীতে হামাসকে একটি শক্তিশালী শক্তিতে পরিণত হতে সাহায্য করে। আমি এই নোটগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো। আন্তর্জাতিকে এইটুকুই থাকছে। এবার অর্থ বাণিজ্যে চলে যাওয়া যাক। আচ্ছা, আন্তর্জাতিকের ক্ষেত্রে এটুকুর পাশাপাশি আমার হামাসের বর্তমান প্রেক্ষাপটটাও দেখে নিতে পারি। যে হামাস হলো ফিলিস্তিনের একটি ইসলামী রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী, যা 2007 সাল থেকে গাজা উপত্যকায় শাসন করে আসছে। 2026 সালে, আচ্ছা, বর্তমান পরিস্থিতি আমরা দেখি যে নেতৃত্ব নির্বাচন 2024 সালে ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর হামাস বর্তমানে একটি অস্থায়ী কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারিতে তারা নতুন স্থায়ী নেতা নির্বাচনের জন্য ভোট প্রক্রিয়া শুরু করেছে। প্রধান প্রতিদ্বন্দ্বীকে নেতৃত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন কাতারের অবস্থানরত দুই নেতা খালিদ আল হায়া, ইরান প্রতিনেতা হিসেবে পরিচিত খালিদ আল হায়া, এবং সাবেক প্রধান খালেদ মিশাল। 2026 সালের রমজান মাসের মধ্যে চূড়ান্ত নেতার নাম কিন্তু ঘোষণা হতে পারে। আচ্ছা, গাজা যুদ্ধ এবং যুদ্ধবিরতি পরিস্থিতিগুলো আমরা একটু দেখি। যে 2025 সালের অক্টোবর থেকে শুরু হয় একটি ভঙ্গুর বিরতি বর্তমানে কার্যকর রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অফ পিস গাজা পুনর্গঠন, যেটাকে বোর্ড অফ পিস বলা হচ্ছে, গাজা পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিয়ে কিন্তু কাজ করছে। এই শান্তি পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিচালনা পর্ষদ ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করার জন্য 60 দিনের সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে।
অন্যদিকে হামাস সাফ জানিয়ে দিয়েছে যে গাজার শাসনভার ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে, তারা কোনো বিদেশি শাসন মেনে নেবে না। এখন গাজায় যে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, যে যুদ্ধবিরতির সুযোগে হামাস গাজার প্রায় 90% এলাকায় পুনরায় তাদের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। ওকে, এখানে অনেক ক্ষয়ক্ষতির কথা বলেছে, যে 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আচ্ছা, 74,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, তার মধ্যে 72,000 ফিলিস্তিনি জিমে পরিস্থিতি রয়েছে। ওকে, যে হামাস মূলত ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের দখলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের আদর্শে বিশ্বাসী। তবে বর্তমানে তারা তীব্র সামরিক চাপের মধ্যে তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কিন্তু চেষ্টা করছে। এবার আমরা অর্থ বাণিজ্য পেজে চলে যাওয়া যাক। আচ্ছা, অর্থ বাণিজ্য পেজের যে গুরুত্বপূর্ণ আর্টিকেল, ঋণ যত বড় খেলাপি তত বেশি। আচ্ছা, আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, যে ব্যাংকে এখন খেলাপি ঋণ 36.3%, ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ 36.3%। এটা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। ওকে, এই প্রতিবেদনে বলা হচ্ছে যত বড় ঋণ খেলাপিও তত বেশি, যত ছোট ও মাঝারি ঋণ তত কিন্তু খেলাপি কম। এখানে 1 কোটি টাকার একটা লিমিটেশন দেওয়া আছে, আবার 1 কোটি থেকে 10 কোটি বা তারও বেশি অনেক কিছু দেওয়া আছে, স্ট্যাট দেওয়া আছে। আমরা দেখে একটু খেয়াল করি। ওকে, মোট ঋণের পরিমাণ বলা হচ্ছে 17,41,700 কোটি টাকা, যার মধ্যে 36.3% খেলাপি হয়ে গেছে। এটা কিন্তু গত বছর সেপ্টেম্বর পর্যন্ত হিসাব। আচ্ছা, এখন 1 কোটি টাকা পর্যন্ত যে সকল ঋণ দেওয়া ছিল তার মধ্যে খেলাপি হয়েছে 15.2%, আর 1 থেকে 10 কোটি টাকা পর্যন্ত যা ঋণ দেওয়া ছিল সেখানে গড় খেলাপি হচ্ছে 21.55%। ঠিক আছে, যে 1 কোটি টাকা পর্যন্ত খেলাপি ঋণ 15.2%, আর 1 কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত খেলাপি ঋণের গড় 21.55%, 15 থেকে 21। আচ্ছা, পরবর্তীতে দেখি, এখানে বলা হচ্ছে বড় অঙ্কের এইসব ঋণে খেলাপির হার 51%। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বিগত আওয়ামী লীগ সরকারি সময়ে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ইসলামী ধারার ব্যাংকগুলো। ওকে, ইসলামী ধারার ব্যাংকগুলো, এখানে একটা পয়েন্ট আছে যে ইসলামী ধারার ব্যাংকগুলো যেগুলো জানি আমরা, 5টা ব্যাংক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। সেই 5টি ব্যাংক কি? ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ব্যাংক আর এক্সিম ব্যাংক। আচ্ছা, এর মধ্যে এক্সিম ব্যাংক কিন্তু নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণাধীন ছিল। এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন নজরুল ইসলাম মজুমদার। আর যে বাকি 4টি ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক আর সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 4টি ব্যাংক নিয়ন্ত্রণ ছিল এস আলমের। ওকে, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, অর্থ বাণিজ্যে আরেকটা আর্টিকেল রয়েছে অর্থ বাণিজ্যের 2য় পাতায়, যে এখন বাজেট সংশোধনের পরামর্শ দিয়েছেন। আমরা এখানে দুটো প্রতিষ্ঠানের কথা কিন্তু বলা হয়েছে, যে নাগরিক প্ল্যাটফর্ম এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ, বেসরকারি গবেষণা সংস্থা। আমরা এই দুটি সংস্থা সম্বন্ধে জানবো, তার আগে দেখে নেওয়া যাক যে কী বলা হয়েছে। আচ্ছা, যে একসঙ্গে সব কিছুর বাস্তবায়নের চেষ্টা করা কিন্তু নতুন সরকারের উচিত হবে না। ওকে, যে এখানে দুর্বল আর্থিক সক্ষমতা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে, তাই সরকারের উচিত হবে সক্ষমতাকে মাথায় রেখে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া। আচ্ছা, প্রণোদনা কমানোর কথা বলা হচ্ছে, যে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান তিনি বলছেন যে রেমিটেন্স বা প্রবাসী আয়ের ওপর যে প্রণোদনা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে, একবারে না, ধীরে ধীরে কমানো উচিত। একবারে কমলে সেটার একটা নেগেটিভ প্রভাব পড়বে। আচ্ছা, আর টাকার মূল্য বাজার ভিত্তিক করা যেতে পারে, বাজারের ওপর টাকার মূল্য ছেড়ে দিতে হবে। ওকে, যে কিছুদিন আগে সম্ভবত IMF-এর কাছ থেকে ঋণ নেওয়ার সময় কিন্তু টাকার মূল্য বাজার ভিত্তিক করা যাবে কি না এরকম একটা পরামর্শ দেওয়া হয়েছিল। সো মোস্তাফিজুর রহমান বলছেন যে টাকার মূল্য বাজার ভিত্তিক করা যেতে পারে। টাকা কিছু অবমূল্যায়ন বা ডেপ্রিসিয়েশন হলে কিন্তু প্রবাসী আয়ে
প্রবাসী আয়ে কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে না। ওকে, সিবিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান তিনি বলছেন তিনটি প্রধান চ্যালেঞ্জের কথা, যে সমষ্টিগত অর্থনৈতিক স্থিতিশীলতা বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে, মানে সামগ্রিক যে অর্থনৈতিক অবস্থা সেটা অবশ্যই একটু নাজুক। ব্যক্তি খাতের বিনিয়োগ এবং কর্মসংস্থান পরিস্থিতি নির্ভরযোগ্য অবস্থানে নেই, যে এখনও কিন্তু বিনিয়োগ আকর্ষণ পরের কথা, আকর্ষণ করার জন্য যে পলিসিগুলো বা দেশের যে সার্বিক অবস্থা বা কর্মসংস্থান পরিস্থিতি সেগুলো কিন্তু নির্ভরযোগ্য অবস্থানে নেই, যা বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে। আর তৃতীয়ত, সরকারের আর্থিক সক্ষমতা বর্তমানে কি অনেক সীমাবদ্ধ, যে আর্থিক সচ্ছলতা সরকারের দরকার, মানে পুরো দেশের দরকার। আচ্ছা, এলডিসি পেছানোর জন্য চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার এলডিসি থেকে পিছাইতে চাচ্ছিল না, এলডিসি উত্তরণ থেকে, কিন্তু বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এলডিসি পেছানোর জন্য চিঠি দেওয়া হবে, সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় দেশগুলোর প্রস্তুতি যাচাই করে নিউ ইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। এবার আমরা চলুন এই দুটি প্রতিষ্ঠানের কথা বলেছিলাম, যে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম আর সেন্টার ফর পলিসি ডায়ালগ। প্রতিষ্ঠান সম্বন্ধে একটু জেনে আসি, তার কী করে আসলে, তাদের অ্যাক্টিভিটিস কী, তাদের উদ্যোগ বা উদ্যোগগুলো কী, সেটা একটু দেখে আসি। যে বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম, সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজিস বাংলাদেশ মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায় থেকে তদারকি ও সহায়তা করার একটি সম্মিলিত উদ্যোগ। আচ্ছা, কী কী বলা হচ্ছে, তাদের প্রধান লক্ষ্য কি? এসডিজি তদারকি করা, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি পর্যবেক্ষণ করা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সমাজে পিছিয়ে পড়া বা প্রান্তিক জনগোষ্ঠী যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন নিশ্চিত করা, যাতে কেউ পিছিয়ে না থাকে, লিভ নো ওয়ান বিহাইন্ড, যেটা হচ্ছে আমাদের এসডিজির একটি মূল বক্তব্য, এসডিজির মূল বক্তব্য, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মূল বক্তব্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, কাউকে পিছিয়ে ফেলে নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী, ওকে, অধিকার নিশ্চিত করা, সুশাসন এবং জবাবদিহি, গুড গভর্নেন্স এবং যে অ্যাকাউন্টেবিলিটি, যে সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে প্রভাব ফেলা এবং বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাই সাম্প্রতিক কিছু উদ্যোগ রয়েছে, যে নাগরিক ইস্তেহার, নির্বাচন উপলক্ষে এটি, অর্থনৈতিক পর্যালোচনা ও সংস্কার, সামষ্টিক অর্থনৈতিক কর্মসংস্থান সংকট, রাজস্ব সক্ষমতার চ্যালেঞ্জ নিয়ে উদ্যোগ প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন। রিফর্ম ট্র্যাকার, যে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা, দুর্নীতি দমন, গণমাধ্যম ও সমাজ সংস্কারের কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করে তারা। ভিএনআর পদ্ধতি, ভলান্টারি ন্যাশনাল রিভিউ রিপোর্টে তারা হচ্ছে কি ভলান্টারি ন্যাশনাল রিভিউ দিচ্ছে, যেন সরকারি শুধু ভাষ্য না থাকে, বরং নাগরিক সমাজের সত্যিকারের মতামত ও তথ্য প্রতিফলিত হয়, সেজন্য তারা কাজ করছে। ভিএনআর ভলান্টারি ন্যাশনাল রিভিউ একটা গুড ইনিশিয়েটিভ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংলাপ, হাওর অঞ্চল, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নিম্ন আয়ের মানুষের আর্থসামাজিক চ্যালেঞ্জ নিয়ে তারা নিয়মিত মাঠ পর্যায়ে সংলাপ আয়োজন করছে। আচ্ছা, তাদের সাংগঠনিক কাঠামো কি? আচ্ছা, এটা এই এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক হচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আচ্ছা, সচিবালয় হচ্ছে সিপিডি সচিবালয় হিসেবে কাজ করে। অংশীদার বর্তমানে সারা দেশে 124টির বেশি বেসরকারি সংস্থা এবং নাগরিক সংগঠন এই প্ল্যাটফর্মে অংশীদার হিসেবে কাজ করছে। এবার চলুন সেন্টার ফর পলিসি ডায়ালগ সম্বন্ধে একটু জেনে আসা যায়। সেন্টার ফর পলিসি ডায়ালগ হলো বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় নাগরিক সমাজভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, যা 1993 সালে অধ্যাপক রেহমান সেভান প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি 2026 সালের আসন্ন নির্বাচন এবং পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আচ্ছা, সো সেন্টার ফর পলিসি ডায়ালগ প্রতিষ্ঠা করেন কি? অধ্যাপক রেহমান সোভান। আচ্ছা, এখানে বলা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সংস্কার, নির্বাচনকালীন অর্থনৈতিক ঝুঁকি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং ও রাজস্ব সংস্কার,
এগুলো হচ্ছে অর্থনৈতিক এবং স্থিতিশীলতা ও সংস্কার বিষয়ে কিছু পরামর্শ। আচ্ছা, তাদের প্রধান কর্মসূচি এবং ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো কী হতে পারে, যে IRBD ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অফ বাংলাদেশ ডেভেলপমেন্ট, এটি সিপিডির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অফ বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রতি বছর বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির বস্তুনিষ্ঠ পর্যালোচনা এবং জাতীয় বাজেটের ওপর বিশেষজ্ঞ মতামত দেওয়া হয়। এনার্জি এবং জ্বালানি রূপান্তর সিপিডি বর্তমানে সৌর বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছে। 2026 সালে তারা ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। আচ্ছা, এছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক উদ্যোগের মধ্যে রয়েছে এসডিজি তদারকি করা, আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে, যে সিপিডি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অংশীদার হিসেবে বাংলাদেশ গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট তৈরি করে। এছাড়া তারা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য প্রসারে সক্রিয় ভূমিকা রাখে। আচ্ছা, নাগরিক অংশগ্রহণ এবং সংলাপ নিয়ে বলা হচ্ছে, সিপিডি রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নিয়মিত সংলাপের আয়োজন করে, যেখানে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সবার মতামত প্রতিফলিত হয়। আচ্ছা, বর্তমানে ফাহমিদা খাতুন সিপিডি নির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ও ডক্টর মোস্তাফিজুর রহমান সংস্থাটির সম্মাননীয় ফেলো হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আচ্ছা, এবার লাস্ট একটি আর্টিকেল রয়েছে যেটা পিচ অফ লিটারেচার আমি কিছুক্ষণ আগে বলেছি, সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, অনার্স মহর্ষিদের লেখা যে ভাষা, রাজনীতি এবং রাজনীতির ভাষা, আর্টিকেলটা একটু পড়ে নেবেন। আমি এখানে জাস্ট পয়েন্টগুলো হাইলাইট করেছি, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখানে জাস্ট কিছু শব্দবন্ধ নিয়ে আমি কথা বলবো। ওকে, যে শব্দগুলো হচ্ছে ইকোনমিক্যাল উইথ দ্য ট্রুথ, কনস্ট্রাকটিভ ফেনোমেনন, এলিমিনেট, মিলিটেন্ট এগেনস্ট, expedient, facilitate, virtually, ironically, not wholly unjustified। এই শব্দগুলো কি আসলে কিভাবে ব্যবহার করা হচ্ছে, এগুলো তার কী বোঝায় সেটা আমরা একটু দেখি। যে ইকোনমিক্যাল উইথ দ্য ট্রুথ, এটা অর্থ হচ্ছে সত্যের ব্যাপারে মিতব্যয়ী, যে সরাসরি মিথ্যা না বলে কৌশলে সত্য গোপন করা বা আংশিক সত্য বলা। ঠিক আছে, ওকে, যদি বলি হি ইজ ইকোনমিক্যাল উইথ দ্য ট্রুথ, যে সরাসরি মিথ্যা না বলে কৌশলে সত্য গোপন করছে কোনো একটা ব্যাপারে। আচ্ছা, এখানে সেন্টেন্স দেওয়া আছে, দ্য পলিটিশিয়ান ওয়াজ বিং ইকোনমিক্যাল উইথ দ্য ট্রুথ ডিউরিং দ্য ইন্টারভিউ। রাজনীতিবিদ সাক্ষাৎকারে সত্য গোপন করেছিলেন। ওয়াজ বিং ইকোনমিক্যাল উইথ দ্য ট্রুথ মানে সত্য গোপন করা। আচ্ছা, কনস্ট্রাকটিভে চলে যাওয়া যায়, গঠনমূলক, যা ইতিবাচক পরিবর্তন আনে বা কোনো কিছু উন্নত করতে সাহায্য করে, কনস্ট্রাকটিভ। উদাহরণ দেখি, যে উই নিড কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম টু ইমপ্রুভ আওয়ার ওয়ার্ক। কাজের উন্নতির জন্য আমাদের গঠনমূলক সমালোচনা প্রয়োজন। কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, যা ইতিবাচক পরিবর্তন আনে। আচ্ছা, 3 নম্বর শব্দটি হচ্ছে ফেনোমেনন, বিস্ময়কর ঘটনা বা প্রপঞ্চকে বোঝানো হচ্ছে। এটি এমন একটি ঘটনা যা পর্যবেক্ষণ করা যায়, বিশেষ করে যা বিস্ময়কর বা ব্যাখ্যা করা কঠিন। ফেনোমেনন হচ্ছে এমন একটি ব্যাপার যা ব্যাখ্যা করা কঠিন, যা সাধারণত কেউ ব্যাখ্যা করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা ফেনোমেনন ব্যবহার করি। ঠিক আছে, উদাহরণ হিসেবে গ্লোবালাইজেশন ইজ এ কমপ্লেক্স সোশ্যাল ফেনোমেনন, যে বিশ্বায়ন একটি জটিল সামাজিক প্রপঞ্চ বা বিষয়। এলিমিনেট, বর্জন করা বা নির্মূল করা, যে কোনো কিছু সম্পূর্ণভাবে বাদ দেওয়া, সরিয়ে ফেলা বলতে পারি। যে উই মাস্ট এলিমিনেট পভার্টি ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সমাজ থেকে দারিদ্র্য নির্মূল করতে হবে। মিলিটেট এগেনস্ট, যে প্রতিকূলে যাওয়া বা বাধা দেওয়া, যে কোনো কিছু ঘটার বিপক্ষে শক্তিশালী প্রভাব ফেলা বা বাধা দেওয়া। দিজ নিউ রুলস মিলিটেট এগেনস্ট স্মল বিজনেসেস, এই নতুন নিয়মগুলো ক্ষুদ্র ব্যবসার প্রতিকূলে যাচ্ছে, এক্সপিডিয়েন্ট, সুবিধাজনক বা উপযোগী, যে দ্রুত ফল পাওয়ার জন্য সুবিধাজনক কিন্তু নৈতিকভাবে সঠিক নাও হতে পারে এমন কাজ করা। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে এক্সপিডিয়েন্ট। ইট ওয়াজ পলিটিক্যালি এক্সপিডিয়েন্ট টু ডিলে দ্য রিপোর্ট, যে প্রতিবেদনটি পিছিয়ে দেওয়া রাজনৈতিকভাবে সুবিধাজনক ছিল। এক্সপিডিয়েন্ট সুবিধাজনক কিন্তু সেটা নৈতিকভাবে নাও হতে পারে। ফ্যাসিলিটেট অর্থ জানেন আপনারা, যে সহজতর করা, কোনো কাজ বা প্রক্রিয়াকে সহজ করে তোলা। দ্য নিউ অ্যাপ উইল ফ্যাসিলিটেট অনলাইন পেমেন্টস, যে নতুন অ্যাপটি অনলাইন পেমেন্ট সহজতর করবে।
ভার্চুয়ালি কি পুরোপুরি না হলেও প্রায় সবটুকুই, ঠিক আছে। ইট ইজ ভার্চুয়ালি ইম্পসিবল টু ফিনিশ দিস ইন ওয়ান ডে, একদিনে এটি শেষ করা প্রায় অসম্ভব। ইট ইজ ভার্চুয়ালি ইম্পসিবল, ওকে, যে বলা হচ্ছে যে ইট ইজ ভার্চুয়ালি ইম্পসিবল টু ফিনিশ দিস ইন ওয়ান ডে, যেটা একদিনে শেষ করা প্রায় অসম্ভব। আয়রনিক্যালি যে কোনো একটি ঘটনার বিপরীত অবস্থান বোঝাবে, ঠিক আছে, যে আমি বর্তমানে যে অবস্থানে রয়েছি কিন্তু বলছি তার উল্টো অবস্থানের কথা, যে আয়রনিক্যালি দ্য ফায়ার স্টেশন বার্ন ডাউন, পড়ে আসার বিষয় হলো ফায়ার স্টেশনটি পুড়ে গেল। ফায়ার স্টেশনের কাজ কিছু আগুন নেভানো, কিন্তু প্রকৃতপক্ষে তারা পুড়ে যাচ্ছে, ওকে। লাস্ট ওয়ার্ড হচ্ছে নট হোলি আনজাস্টিফাইড, একেবারে অযৌক্তিক নয়, অর্থ হচ্ছে সম্পূর্ণ ঠিক না হলেও আংশিকভাবে যুক্তিসঙ্গত বা ন্যায্য। হিজ অ্যাঙ্গার ওয়াজ নট হোলি আনজাস্টিফাইড গিভেন দ্য সিচুয়েশন, যে পরিস্থিতি বিবেচনায় তার রাগ একেবারে অযৌক্তিক ছিল না। হিজ অ্যাঙ্গার ওয়াজ নট হোলি আনজাস্টিফাইড, ওকে, যে আমার রাগ একেবারে অযৌক্তিক ছিল না। আচ্ছা, এই পিচ অফ লিটারেচার, ভাষা, রাজনীতি এবং রাজনীতির ভাষা আপনারা দেখে নিতে পারেন। এটার মূল বক্তব্য হচ্ছে যে লেখকের কাজ কেবল বলা নয়, বেছে বলা, কোথায় থামবে, কোথায় স্পষ্ট হবে, আর কোথায় অস্বস্তিকর সত্য রেখে দেওয়া হবে, ঠিক আছে। রাজনীতি, সংবাদপত্র এবং সাহিত্যকে এই দায়িত্ব নিতে হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর স্টেইং।